আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভারত থেকে আসা ঢলের পানিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত ফেনীসহ 11 জেলার অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। পানি কিছুটা কমলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পানি কমার সাথে সাথে বেড়েছে বানভাসীদের দুর্ভোগ। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। বানভাসীদের দুর্ভোগ লাঘবে কাজ করছে সেনা, নৌবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। বৃষ্টিপাত না হলেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি ফেনীতে। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার পর ফেনী সদর বন্যা কবলিত হয়ে পড়েছে। 4 দিন পর বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি না হলেও আংশিক চালু হয়েছে। বানভাসীদের দুর্ভোগে যেন অন্ত নেই। চট্টগ্রাম ও ফেনী জেলার সাথে সীমান্ত ধরে প্রবাহমান ফেনী ও মুহুরী নদীর পানি দুই পাড়ের সাথে মিশে জনপদ একাকার হয়ে গেছে। বিশাল একটি জনগোষ্ঠী বন্যার পানিতে হারিয়েছে তাদের বসতঘর সহ মূল্যবান জিনিসপত্র। পানিবন্দীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনী ও সাধারণ মানুষ। তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলায় অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী। বুড়িচংয়ে গোমতীর ভাঙনের ফলে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। লোকালয়ে প্রবেশ করা পানির স্রোতে মানুষের বাড়ি ঘর বিলীন হয়ে গেছে। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন লাখো মানুষ। একটা কাপড় বার করে যাইতেছেন কই? যাইতে আছি মিয়ার বাজার, যে খবর লইতে আছে যে কিছু পানি কমছে কিনা। বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের 4টি নদীর পানি কমতে শুরু করেছে। এতে করে জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিতরে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যা কবলিত এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও পর্যাপ্ত নৌকা না থাকায় দুর্গম এলাকায় পৌঁছাতে পারছেন না। দুর্গত এলাকা খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। রান্না করে কিছু খাবার নিয়ে এসেছিলাম বন্টন করার জন্য, কিন্তু এখানে এসে দেখি যাতায়াত কোনো ব্যবস্থা নেই। বন্যায় চট্টগ্রামের বেশি ক্ষতি হয়েছে হাটহাজারী ও ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা। হালদা নদীর একাধিক স্থানে ভাঙনের মুখে জনবসতি, হাসপাতাল, স্কুল, কলেজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। দীর্ঘ সময়ে এত বড় বন্যা দেখেনি এলাকার মানুষ। যদি সম্ভব হয় আরো টিম এখানে কাজ করার জন্য বাড়ানোর জন্য প্রয়োজন, আরো 2 থেকে 4টা স্পিড বোটের প্রয়োজন। এখানে প্রচন্ড করে পানি বাড়তেছে। আলোকদিয়া সল্লাতে অনেক পরিবার এখন আটকা আছে। কিছু মসজিদ এবং মাদ্রাসায় দোতলা ছাদের উপরে আছে। নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যার পানি। বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক ও বাসা বাড়িতে পানি জমে থাকলেও মূল সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। ওদিকে 3 দিন পর খাগড়াছড়ি ফেনী সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। কক্সবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে নোয়াখালীতে বানের পানিতে ভাসছে লাখো মানুষ। জেলা সদর আর 6 উপজেলায় বন্যা দুর্গত মানুষের বাড়িতে বাড়িতে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। পানিতে আটকা পড়েছে অনেকে। বসতভিটা হারিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে উঁচু দালানে। দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট। আনোয়ার মিলনের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নোয়াখালীর একলাশপুরের পানিবন্দী পরিবারদের একটি। টানা 3 দিনের বেশি সময় ধরে উজানের ঢল, অতিবৃষ্টিতে ঘরবন্দি এই মানুষগুলো। আমাদের বাড়িতে পানি উঠে গেছে, আমরা এখানে নিয়ে আশ্রয় নিতেছি। আমাদের ঘরের মধ্যে পানি উঠে গেছে, মাটির ঘর আর কি, ওখান থেকে আমরা আপাতত এখানে উঠছি আর কি। বেশিরভাগ এলাকায় সড়ক ও বাড়িঘর 4 থেকে 5 ফুট পানির নিচে তলিয়ে গেছে। নিরুপায় হয়ে লোকজন স্কুল, মাদ্রাসা সহ আশপাশের উঁচু ভবনে আশ্রয় নিয়েছে। বেশিরভাগ ফসলের জমি তলিয়ে গেছে, যোগাযোগের সকল পথও বন্ধ। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে কিছু পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে, তবে তা যথেষ্ট নয় বলে মনে করছে স্থানীয়রা। মানুষের খুবই দুর্বিষহ অবস্থা, বিশেষ করে মানুষ অনেকেই গৃহবন্দী হয়ে আটকা আছে। রান্না বান্না খাওয়া কত সমস্যা হইতেছে।
নোয়াখালীর বেগমগঞ্জ, চৌমুহনী, একলাশপুর বিভিন্ন এলাকা এখনো পানির নিচে তলিয়ে আছে। স্থানীয়রা চাইছেন প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় নোয়াখালীর এসব দুর্যোগ দ্রুত কেটে যাবে। অভুক্ত মানুষ, পানিবন্দী পুরো এলাকা। নোয়াখালীর বিস্তীর্ণ এলাকাগুলো এভাবেই পানির নিচে তলিয়ে আছে। নেই সড়ক, নেই মহাসড়ক, নেই কোনো ধরনের প্রার্থনা ঘর। যে মানুষগুলো এতদিন যাতায়াত করছেন সবকিছু স্থবির। নোয়াখালী যেন এখনো ক্রান্তিকাল অতিক্রম করছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, একলাশপুর, নোয়াখালী। আকস্মিক বন্যায় 7 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান বলেছেন, পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বন্যায় দেশের 11টি জেলায় 49,38,159 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। নতুন করে আর কোনো জেলা আক্রান্ত হয়নি উল্লেখ করে সচিব জানান, বন্যায় মৃতের মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, নোয়াখালীতে 3 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। 11 জেলার ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 9,44,548। মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন। আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় এই অঞ্চলের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মহুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে আশা করা যাচ্ছে। পানি কিছুটা কমলেও ফেনীর বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। যোগাযোগ না থাকায় বেশিরভাগ এলাকার মানুষ খাবার ও পানির ভয়াবহ সংকটে রয়েছে। হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় উদ্ধার এবং ত্রাণ বিতরণ করেছে র্যাব। তবে অধিক ত্রাণের গাড়ির জন্য স্থবির হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। জামাল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন নূর হোসেন। চোখের সীমানায় কেবলই থই থই পানি। তলিয়ে আছে গ্রাম, শহর, দোকানপাট, বাজার হাট। তলিয়ে আছে নলকূপ কিংবা শৌচাগার, সবই। আলাদা করে বোঝার উপায় নেই ঠিক কি ছিল কোন এলাকায়। ভেসে গেছে সাধের বসত ভিটা, তলিয়ে গেছে চেনা বাড়ির উঠোন। তিল তিল করে গড়ে তোলা মাছের ঘের এখন ঢলের দখলে। ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের বিস্তীর্ণ জনপদই এখন কান্নার কারণ। উপর থেকে দেখা যায় নিচে দাঁড়িয়ে সহায়হীন মানুষের মুখ। এক মুঠো শুকনো খাবার আর পানির আশায় বাসার ছাদে হাহাকার বানবাসীদের। হেলিকপ্টার দিয়ে দুর্গত এলাকায় দিনভর ত্রাণ বিতরণ করে র্যাবের সদস্যরা। ত্রাণ নিতে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। পানিবন্দী থেকে উদ্ধার করা হয়েছে গর্ভবতী নারীসহ শিশু ও বৃদ্ধকে। স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীসহ আশেপাশে বেশ কয়েকটি জেলা। এই এলাকার মানুষের কি অবস্থা সেটি জানাও একেবারে দুষ্কর। নূর হোসেন, এনটিভি নিউজ, ফেনী। বন্যা উপদ্রুত এলাকায় দ্রুত ডিজেল সরবরাহ করে মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যা আক্রান্ত অঞ্চলে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে এনজিও প্রতিনিধিদের সাথে মত বিনিময়কালে তিনি এমন নির্দেশনা দেন। দেশের ছোট বড় ও উপকূলীয় এলাকায় কাজ করা 44টি এনজিওর প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টা 2 ঘন্টারও বেশি সময় মত বিনিময় করেন। বন্যা আক্রান্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম এবং বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে এনজিও প্রতিনিধিদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা জানতে চান তিনি। বৈঠক শেষে বেসরকারি সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, বন্যা আক্রান্ত এলাকায় সরকারি বেসরকারি খাতকে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন যে উনি তো অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুনছেন, কিন্তু অবশ্যই এবং মাঠ পর্যায়ে বেসরকারি সেক্টর থেকে রিয়েল যে খবরগুলো যেটা আমরা হয়তো আরও ডিপে যেতে পারি সেই জায়গাগুলো থেকে উনি জানতে চাচ্ছিলেন। এবং এই নিডস অ্যাসেসমেন্টের একটা কাজ হলে তারপরে উনি ডোনারদেরকে ডাকবেন এবং একটা সমন্বিতভাবে একটা জয়েন্ট রেসপন্স প্ল্যান, এবং ওটা রেসপন্স প্ল্যানটা হলে ওটা ফান্ড মোবিলাইজেশন কী ধরনের দরকার হবে সেটার একটা তৈরি হবে। কমিউনিকেশনের ব্যাপারে আর্মির সাথে কোঅর্ডিনেশন হচ্ছে, মোবাইল ফোন কোম্পানিগুলোর সাথে কোঅর্ডিনেশন হচ্ছে। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে
কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। বিদ্যুৎ সরবরাহ চালু হলে নেটওয়ার্ক চালু হবে। নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল ব্যাহত হবে। সার্বিক বিষয়ে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসার আহ্বানও জানিয়েছেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। সেই নির্বাচনে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের ইস্যুতে সরাসরি মুখ খুললেন বিএনপির মহাসচিব। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। তা না হলে এই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে। কারণ দ্য ফাইনাল অথরিটি ইজ দ্য পিপল। সেটা কিভাবে আসবে? সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার আহ্বানও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায় সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কারে বিএনপির দেয়া 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। বলেন, প্রতি বিপ্লবের বিষয়ে সচেতন থাকতে হবে। যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে, হাসিনার সঙ্গে থেকে তার দোসর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে, দেশের পাচার করে দিয়েছে, তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না। ইতিমধ্যে যে চক্রান্ত রকম কথাবার্তা উঠে আসছে মানুষের মধ্যে, সেগুলোকে যেন আপনার প্রতিহত করা যায়, সেগুলোকে পরাজিত করে এই বিপ্লবের চেতনাকে যেন আমরা সমুন্নত রেখে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যেন এগিয়ে দিতে পারি, সেই বিষয়টা তাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের স্মরণ সভায় বিএনপির মহাসচিব বলেন, বিএনপি বন্যা কবলিত মানুষের পাশে আছে, থাকবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বৈধ উপায়ে আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল হওয়ায় তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে এসেছে। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। শনিবার পর্যন্ত শেখ হাসিনা 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে বৈধ উপায়ে আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন তিনি। এরপরই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে বলেও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়। পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনিকে 4 দিন এবং সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পুলিশের 10 দিন করে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত আসামিদের বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করেন। মইদুল ইসলামের রিপোর্ট। শনিবার বিকেল থেকেই রাজধানী পুরান ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় সেনা ও পুলিশ সদস্য। সন্ধ্যা 7টার দিকে সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে তোলা হয় আদালতে। লালবাগ ও নিউ মার্কেট থানার পৃথক দুটি হত্যা মামলায় 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 5 দিন করে এই 3 আসামির প্রত্যেকের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলার ডাক্তার দীপু মনিকে 4 দিনে রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া রাজধানীর ভাটারা থানার হত্যা মামলা জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসমা ফিরোজের 7 দিনে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই 2 মামলায় সালমান এফ রহমান,
এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দীপু মনি জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার সঙ্গে এই আসাম ফিরোজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তার পক্ষে আদালতে উপস্থিত আইনজীবী তার রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া এই 5 আসামি আদালতে ন্যায় বিচার পাবে বলেন আশাবাদ তাদের আইনজীবীদের। বিজ্ঞ আদালত হচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় এবং সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালতের জায়গা। ইনভেস্টিগেশন এবং তদন্তে যদি কোনো বেরিয়ে আসে সম্পৃক্ত, তাহলে আমরা বলতে পারবো সে দোষী। তার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না। এদিকে ভারতে পালাতে গিয়ে বিজিবির হাতে আটক সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিলেট মহানগর হাকিম আলমগীর হোসেন। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা আসামিকে ঘিরে বিক্ষোভ করেন এবং কেউ কেউ তার দিকে ডিম এবং জুতা ছুঁড়ে মারেন। মইদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা। ফোনে আড়ি পেতে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা খর্বকারী রাষ্ট্রীয় সংস্থা NTMC বন্ধ করা সহ মত প্রকাশের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক সকল আইন বিলুপ্ত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার রাজধানীতে রাষ্ট্র সংস্কার বিষয়ে এক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। মিজান রহমানের রিপোর্ট। আড়িপাতা, গোপনীয়তার অধিকার ও বাকস্বাধীনতা শিরোনামে রাজধানীর কারওয়ান বাজারে সিভিল রিফর্ম গ্রুপ এক নাগরিক সংলাপের আয়োজন করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কার বিষয়ে পরামর্শ তুলে ধরে বক্তারা বলেন, একদলীয় স্বৈরাচারী শাসন ও ফ্যাসিবাদ কায়েমে যেসব আইন ও সংস্থা ব্যবহার হয়েছে সেসব বন্ধ করতে হবে। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো ঢেলে সাজানোর কোনো অর্থ হয় না। জুনায়েদ সাকি বলে গেছেন যে NTMC-কে নজরদারি করার জন্য কমিশন করতে হবে, আবার আরেকটা কমিশন করে সেটাকে আবার একই দশার মধ্যে ফেলে দিয়ে সেটি করা হবে। কাজে আমি আসলে মহিউদ্দিন সাহেবের সাথে একমত, NTMC-র কোনো প্রয়োজন নেই। রাষ্ট্রীয় নিরাপত্তা, কার নিরাপত্তা, কতগুলো নিরাপত্তার জায়গাতে তারা বাংলাদেশকে রক্ষা করেছে, এরকম কোনো রেকর্ড আছে কিনা? স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে গুম নির্যাতনের শিকার হওয়া অনেকে সংলাপে অংশ নিয়ে বলেন, ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার বিষয়ে রাষ্ট্রের সংস্কার খুব জরুরি। এই ফ্যাসিস্ট রেজিমে এই শাসনে আমরা সত্যিকার অর্থেই শাসনে এবং প্রভুত্বে আমরা যেভাবে আমাদের জীবন কাটিয়েছি, তার মধ্যে একটা বড় ঘটনা ছিল এই মানুষের ব্যক্তিগত যে গোপনীয়তার অধিকার, তার চরম লঙ্ঘন। DGFI আমাকে প্রায় ডাকতেন, একদিন বললেন যে নাম্বার 1, আমি তাদের থেকে শিখলাম। এবং আমি আন্ডারওয়ার্ল্ডের সাথে কাজ করতাম বিচিত্রাতে সাংবাদিক থাকার সময়, যেখান থেকে আমার মনে হয়েছে যে সরকারটি মাফিয়া সরকার ছিল। রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাত তুলে বিভিন্ন পেশার মানুষের ফোনে আড়িপাতা, ব্যক্তিগত গোপনীয় ছবি ও ভিডিও চুরি করা এবং পরবর্তীতে স্বার্থ হাসিল করতে সেসব দিয়ে ব্ল্যাকমেলিং করাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে অভিযোগ বক্তাদের। আমাকে গুম করা হয় হচ্ছে 20 সালের 5ই মে। এই NTMC ধরেন যে কথার কথা, আই ডেফিনেটলি বিলিভ যে NTMC, DOT এগুলোকে বন্ধ করতে হবে। ডেফিনেটলি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, বাই দ্য ওয়ে আমাকে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দেওয়া হয়। দুঃখ পেয়েছি দেখে যে গত কয়েকদিন ধরেও কিন্তু এরকম মামলাগুলো আবার হচ্ছে। যখন আমরা বাক স্বাধীনতার কথা বলছি তখন একটু কনসিস্টেন্ট হওয়া উচিত, তাই না? ব্রিটিশ আমলের জিনিস, নতুন স্বাধীনতার কথা বলছি, ব্রিটিশ আমলের জিনিসগুলো টেনে আনছি, ওগুলো নিয়ে মামলা করছি, এগুলো হওয়া উচিত না। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার রক্তে অর্জিত বিজয় যেন বেহাত না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ আলোচকদের। মিজান রহমান, NTV নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক সহ সকল শরিয়া ভিত্তিক ব্যাংকসমূহের পরিচালনা পর্ষদ ইসলামী মতাদর্শের লোকদের দিয়ে পুনর্গঠন করার দাবি জানিয়েছেন গ্রাহকরা। শনিবার রাজধানীর মতিঝিলে আয়োজিত গ্রাহক সমাবেশে বক্তারা এ দাবি জানান। তারা বলেন, এসালম গ্রুপ বিগত সরকারের আমলে ইসলামী ব্যাংক সহ শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে দখল করে ধ্বংস করে দিয়েছে। দ্রুত এসালম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম মাসুদকে আইনের আওতায় আনা এবং তার পাচার করা অর্থ ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এসালম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৭৫,০০০ কোটি টাকা লুটপাট করেছে জানিয়ে তারা বলেন, প্রয়োজনে
তার সহায় সম্পত্তি বিক্রি করে তা ব্যাংকের অনুকূলে আনতে হবে। 2017 সাল থেকে অবৈধভাবে যে 9,000-এর অধিক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে তাদের চাকুরিচ্যুত করারও দাবি জানানো হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।